হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এক চাইনিজ রোম্যান্স এক্সপ্লেন করব। সত্যি বলতে চাইনিজ রোম্যান্স বা বিএল অনেক সুন্দর হয়। ওদের অভিনয়, চরিত্র আর ডায়লগগুলো সত্যিই আমার মন ছুঁয়ে যায়। তা দ্য আনটেমি হোক কিংবা রিভেঞ্জ লাভ, এভরিথিং ইজ জাস্ট ওয়াও। যাই হোক, আজকের গল্প এমন দুই মানুষের যারা একে অপরের জাতশত্রু, তবে শত্রুতার নিচে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর সত্যি যা পাল্টে দেয় তাদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি। এতদিনের ঘৃণা আর লড়াই যেন মূল্যহীন হয়ে পড়ে হঠাৎ করে হারিয়ে যায় বেঁচে থাকবার শক্তি। কেমন হবে এই দীর্ঘ যাত্রাপথ, চলো দেখে আসি। লি জিয়ানোয় লি বংশের ছোট্ট ছেলে। তার বাবা ছিলেন একজন জেনারেল। নিজের চোখের সামনে বাবা আর পরিবারকে খুন হতে দেখেছে সে। এমনকি তাকেও প্রাণে মেরে ফেলবার চেষ্টা করেছিল এক অচেনা মুখোশধারী। আর প্রতি রাতে এই দুঃস্বপ্ন লি জিয়ানকে তাড়া করে বেড়ায়। তার লক্ষ্য ঘোস্ট ভ্যালিতে থাকা গুইজিউ গ্যাংয়ের প্রত্যেককে ধ্বংস করে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এজন্য প্রয়োজন গুইজিউ গ্যাংয়ের কাছাকাছি যাওয়া। লি জিয়ান প্ল্যান মতো ঘোস্ট ভ্যালির রাজকুমার শিয়াওশির ক্লোজ হয়। আর তার ভাগ্য পড়ে বলে, তোমার পরিবার বিপদে পড়বে। এখান থেকে 10 পা এগোলেই তোমার রক্তপাত হবে, আর এই অভিশাপ কাটাতে তোমায় বিয়ে করতে হবে। শিয়াওশি রেগে গিয়ে জিয়ানের দিকে তেড়ে এলে অ্যাসিস্ট্যান্ট জানায়, রাজকুমারী নাটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিয়াওশি বোনকে খুঁজতে পা বাড়ায়। 10 পা এগোতেই জিয়ান ওপরে থাকা ফুলদানি ফেলে দেয় শিয়াওয়ের মাথায়। অমনি ঘটে যায় রক্তপাত। জিয়ানের একটা ভবিষ্যৎবাণী ফলে যায়। রাজকুমারীকে খুঁজতে তারা পৌঁছয় এক ব্রথেলতে। সেখানকার সুন্দরী মেয়েদের ভিড় ঠেলে শিয়াও এগিয়ে যায় সামনে, বোনকে খুঁজতে। ওপরে দাঁড়িয়ে এক বুক প্রতিহিংসা নিয়ে জিয়ান শিয়াওয়েরই অপেক্ষা করছিল। প্ল্যান মতো জিয়ান এক বিয়ের পোশাক পরা মহিলার ছদ্মবেশ নেয়। শিয়াওয়ের মনে পড়ে সেই ভবিষ্যৎবাণীর কথা। পরিবারকে বাঁচাতে তাকে বিয়ে করতে হবে। ব্যাস, অমনি শুরু হয়ে যায় বউ নিয়ে টানাটানি। একেবারে কিডন্যাপ করে শিয়াও তাকে ঘোস্ট ভ্যালিতে নিয়ে আসে। আর ঘাট ধরে হাত পা বেঁধে বিয়েটাও সেরে একেবারে বিছানায় এনে বসায়। শিয়াও বলে, আরে সুন্দরী, ভয় পেও না। আজ থেকে আমি তোমার হাজব্যান্ড। যদিও ওই ফরচুন টেলারের কথায় তোমায় জোর করে বিয়ে করেছি, তবে কথা দিচ্ছি আমি তোমার প্রতি লয়াল থাকবো সব সময়। বিয়ে কমপ্লিট, এরপর ঘোমটা তোলার পালা। বেচারা বুঝতেই পারেনি ঘোমটার নিচে এমন একটা খ্যামটা নাচ চলছিল। জিয়ান তার উপর অ্যাটাক করে বসে। বেচারা শিয়াওশি বোকা বনে গেছে। জিয়ান ভাবে তাকে দ্রুত ঘোস্ট ভ্যালির হেডকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে হবে। তবে শিয়াওশি জিয়ানকে ধরে ফেলে আর চলতে থাকে অকথ্য অত্যাচার। শিয়াও জানতে চায় তার আসল পরিচয় কি আর কেন সে ঘোস্ট ভ্যালিতে এসেছে। জিয়ান ঘৃণায় তার দিকে থুতু ছুঁড়ে মারে। তখনই তার চোখ যায় এক প্রকার তীরের উপর। একই রকম তীর দিয়ে সেই মুখোশধারী তার পরিবারের পাশাপাশি তাকেও হত্যা করার চেষ্টা করেছিল। তবে কি সেই রাতে শিয়াওই তাকে হত্যা করতে এসেছিল? এর প্রতিশোধ সে নেবে। এমন সময় শিয়াওয়ের মাথায় যন্ত্রণা শুরু হয়। শিয়াও অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় ওই ফরচুন টেলারকে যেন মাউন্টেনে ফেলে আসা হয়। নেকড়ে আর হায়না ওকে ছেড়ে খাক। আসলে পরিবারের মৃত্যুর পর আন্ট জিং তাকে বড় করেছে। তাদের সব সময় লক্ষ্য ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করে দেওয়া। বর্তমানে জিয়ানের জ্ঞান ফেরে আর দেখতে পায় একটা ছোট্ট মেয়ে তাকে যত্ন করছে। এই মেয়েটির নাম নাট, এই ভ্যালির রাজকুমারী। আহত জিয়ানের সেবা করছিল নাট। প্রিন্সেস জানায় শিয়াও তার দাদা, তবে তারা আপন ভাই বোন নয়। বনের মধ্যে নেকড়ের মাঝখান থেকে শিয়াও তাকে ছোটবেলায় কুড়িয়ে এনে বড় করেছে। জিয়ান বুঝতে পারে এজন্যেই মেয়েটা এত মিষ্টি, দাদার মতো বেয়ারা স্বভাবের নয়। প্রিন্সেস ঘাটে বাঁধা এক নৌকোর সাহায্যে জিয়ানকে পালিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেয়। তবে জিয়ান আবার ফিরে আসে সেই সিংহের গুহতায়। ভ্যালি মাস্টারকে আসতে দেখে জিয়ান একটা রুমে লুকিয়ে পড়ে। তবে বাইরে ভেতরে দু জায়গাতেই সিংহ বসে আছে। এটা ছিল শিয়াওয়ের স্নান ঘর। শিয়াও ভাবে হয়তো এটা তার অ্যাসিস্ট্যান্ট। বেচারা বুঝতেই পারছে না মাথা গড়ায় এসে দাঁড়িয়েছে যমদূত। এই সুযোগে জিয়ান তার গলায় কাপড় পেঁচিয়ে ধরে। শিয়াওয়ের চিৎকারে অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে। জিয়ান শিয়াওকে বন্দি বানিয়ে হুমকি দেয় সে ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে চায়। ভ্যালি মাস্টার জানতে চায় জিয়ান কেন তার ছেলেকে বন্দি বানিয়েছে। জিয়ান যা চায় তা সবই ভ্যালি মাস্টার দিতে পারবে, তাই বিনিময়ে যেন তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়। জিয়ান বুঝতে পারে এত সৈন্য ঠেলে সে বেঁচে ফিরতে পারবে না, ফলে তাকে বেঁচে থাকার জন্য কোনো উপায় খুঁজতে হবে। ব্যাস, জিয়ান একটা মস্ত প্রণাম ঠুকে বলে সে ছোট্ট থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। তবে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে পেট চালাতে ভাগ্য গণনা করতে হয়।
কিন্তু এই ঘোস্ট ভ্যালির তার কাছে ভালো লেগেছে, তাই সে চায় এই গ্যাংয়েরই একজন সদস্য হতে। সেও বলে, বাজে কথা বলো না, ও তোমার কথায় কে বিশ্বাস করবে? নিশ্চয়ই তোমার গোপন কোনো মতলব আছে। ভ্যালি মাস্টার জিয়ানের প্রস্তাব ফিরিয়ে বলে, জিয়ান যেন কাল সকালে এই মাউন্টেন ছেড়ে চলে যায়, না হলে জিয়ানকে মরতে হবে। অ্যানচেস্টারদের সমাধির সামনে ভ্যালি মাস্টার শিয়াওকে শাস্তি দিচ্ছেন। শিয়াও সব সময় কোনো না কোনো গণ্ডগোল পাকিয়েই বসে, সব সময় ভুলভাল কাজ করে। শিয়াও যদিও তার দত্তক নেওয়া সন্তান, তবে শিয়াও হবে ভবিষ্যতের ভ্যালি মাস্টার, আর শিয়াওকে তার পূর্বপুরুষদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে আন্টের চিন্তা হয় জিয়ানের জন্য। ঘোস্ট ভ্যালির মেম্বাররা অনেক চালাক, না জানি জিয়ান কেমন আছে। এর মধ্যে একটা চিঠি পৌঁছায় আন্টের কাছে। পরদিন জিয়ান ভ্যালি মাস্টারকে জানায় সে কিছুতেই মাউন্টেন ছাড়বে না, যদি তাকে কোনো পরীক্ষাও দিতে হয় তাও সে রাজি আছে। সেও তার দিকে ওয়াইন এগিয়ে দেয়। এটা একটা ট্র্যাপ, এটা জেনেও জিয়ান সেটা খায়, আর তখনই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। জিয়ানের মনে পড়ে বাবা বলেছিল পরিস্থিতি যাই হোক কখনো হাল ছাড়বে না, শরীরের শেষ রক্তটুকু পর্যন্ত লড়াই করে যাবে। যদিও ভ্যালি মাস্টার ওয়াইনে মারাত্মক কোনো বিষ দেয়নি, তিনি জিয়ানের পরীক্ষা নিচ্ছিলেন। নাট জিয়ানের জন্য মেডিসিন নিয়ে আসছে। সেও সেটা নিজে নিয়ে নেয় আর বলে সেটা জিয়ানকে নিজের হাতে খাইয়ে আসবে। নাট বলে, দেখো আবার যেন মারামারি শুরু না হয়। নাট চলে গেলে শিয়াওয়ের মাথায় দুষ্টুমি খেলে যায়। ব্যাস নিচের পোশাক তুলে এমন একটা আকাম করে বসে। এরপর সেটা জিয়ানের জন্য নিয়ে যায়, আর জিয়ান সেটা ঘটঘট করে খেয়ে শিয়াওকে ধন্যবাদ জানায়। আর শিয়াও এটা দেখে হাসতে শুরু করে। যদিও এটি ছিল তার কল্পনা, বর্তমানে জিয়ান মেডিসিন গড়ানোর সময়ই বুঝে যায় এতে ঠিক কোন ধরনের বিষ মেশানো আছে। জিয়ান বলে সে একমাত্র ভ্যালি মাস্টারকে বিশ্বাস করে, তাই এই মেডিসিন সে নেবেই না। তবে শিয়াও ছাড়বার পাচ্ছে না। মেডিসিন নিয়ে ঠেলাঠেলির চক্করে সেটা গিয়ে পড়ে শিয়াওয়ের পোশাকে। শিয়াও তো দৌড়ে পালায় সেটা চেঞ্জ করবার জন্য। রাতে ডিনারের সময় শিয়াও ইচ্ছে করে জিয়ানের খাওয়ার মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এমন সময় আকাশে ল্যান্টেন দেখে জিয়ান বুঝতে পারে এটা আন্টের কোনো মেসেজ হবে। তাই জিয়ান বলে এখন গরমের সময় চলছে, জঙ্গলের পাতা গাছগুলো শুকনো হয়ে আছে, তাই ল্যান্টেন পড়লে ওগুলো বিপদ হয়ে যাবে, আগুন ধরতে পারে। তাই সে যাচ্ছে ল্যান্টেনটা নামিয়ে আনতে। তবে শিয়াও তীর দিয়ে নিজেই সেটা নামিয়ে দেয় আর বলে জিয়ান যেন পাহাড়ে গিয়ে ওই পোড়া ল্যান্টেনটা করিয়ে আনে। নাট বলে কিন্তু ওই জঙ্গলে বুনো হায়না আছে, জিয়ান একা গেলে মৃত্যু নিশ্চিত। শিয়াও বলে আমিও দেখতে চাই জিয়ান কতটা মার্শাল আর্ট জানে। এই গ্যাংয়ে থাকতে গেলে জিয়ানকে ওই পরীক্ষা দিতেই হবে। জিয়ান বেরিয়ে পড়ে মাউন্টেনের উদ্দেশ্যে। নাট বলে সাবধানে যেও, অনেক সময় যায়। নদীর জলে ল্যান্টেনে বার্তা পাঠিয়ে জিয়ান প্রায় অর্ধমৃত অবস্থায় ল্যান্টেন নিয়ে ফিরে আসে। সাথে করে আনা নেকড়ের দাঁত শিয়াওয়ের দিকে ছুঁড়ে দেয়। সবাই অবাক হয়ে যায় নেকড়ের দাঁত দেখে, অর্থাৎ জিয়ান নেকড়ের দলের পালে পড়েছিল। সেখান থেকে নেকড়েদের হারিয়ে সে বেঁচে এসেছে। ল্যান্টেনটা আগুনে দেওয়ার আগে ভ্যালি মাস্টার সেটা কেড়ে দেখতে শুরু করে। আন্ট জিং ছড়া কেটে জিয়ানের উদ্দেশ্যে কিছু বার্তা পাঠিয়েছে, আর মাস্টারের অর্ডারে শিয়াওকে জিয়ানের দিকে ওয়াইনে গিয়ে দিতে হয়। এখন থেকে জিয়ানও এই দলেরই এক সদস্য। শিয়াও জিয়ানের আনা নেকড়ের দাঁত যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এরপরেই জিয়ান যন্ত্রণায় জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে জিয়ান শুনতে পায় ভ্যালি মাস্টার আর শিয়াওয়ের কথোপকথন। জিয়ান সাহসী, আর ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, না হলে নেকড়ের দল থেকে কাল বেঁচে ফিরতে পারতো না। তাই জিয়ানকে কাজে লাগানো যেতে পারে। তবে শিয়াও যেন সব সময় সাবধানে থাকে। জিয়ানকে এখনও পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। ভ্যালি মাস্টারের কাছে খবর আসে যে লি ফ্যামিলির এখনও এক সদস্য জীবিত আছে, আর তাকেই মারবার প্ল্যান চলছে। জিয়ান ঘাবড়ে যায়। এরা জানলো কিভাবে যে সে এখনও জীবিত? আর লি ফ্যামিলির ছেলেকে খুন করতে ভ্যালি মাস্টার শিয়াওয়ের সাথে তার সেক্রেটারিকে পাঠানোর বন্দোবস্ত করে। পথে জিয়ানের সাথে দেখা হলে শিয়াও তাকেও জোর করে তাদের সাথে যাওয়ার জন্য। শহরে এসে তাদের সাথে তর্ক শুরু হয় এক শস্য বিক্রেতার। সে কম পয়সায় শস্য বেচতে রাজি নয়। জিয়ান তাকে বোঝাতে গেলেও সেই শপকিপার তাকেই অপমান শুরু করে। তবে শিয়াও তার সামনে চলে আসে। দোকানি তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। সেসব বীজ ফেলে নষ্ট করবে তো কম পয়সায় কাউকে বেচবে না। এমনকি এক মহিলার বীজও নিচে ফেলে নষ্ট করে দেয়। জিয়ান সেগুলো তুলতে সাহায্য করছে, তবে বৃষ্টির জলে সেগুলো অলরেডি ভিজে গেছে। সেও মহিলাটিকে দাম দিয়ে নিজেই সেই বীজগুলো কিনে নেয়। জিয়ান সেগুলো কুড়িয়ে নেয়। নাস্তা করবার সময় একদল পিচ্চি ছড়া কেটে খেলা করছিল, যা শুনে শিয়াও চুপ হয়ে যায়।
জিয়ান বুঝতে পারে হয়তো এই ছড়াটা শিয়াওকে নিয়েই। শিয়াও একটা হাত টেবিলে মেরে ভেঙে ফেলে আর বলে নাকি একটা বড় আরশোলা বসেছিল। জিয়ান এবার পুরো শিওর হয়ে যায় কিছু তো একটা ব্যাপার আছে। রাতে আরও একটা ল্যান্টেন নামে। শিয়াও জিয়ানের দেওয়া নেকড়ের দাঁত নিজের গলায় পড়েছে। জিয়ান ল্যান্টেনটা আগুনে ফেলতে চাচ্ছে। শিয়াও তাকে থামিয়ে সেটা নিজের কাছে চায় আর পড়তে শুরু করে। এরপর সেটা সোজা আগুনে ছড়ে দেয়। আকাশে তারাখসা দেখে শিয়াও তাকে উইশ চাইতে বলে। জিয়ান চায় সে তার ফ্যামিলির হত্যাকারীর শরীর থেকে প্রত্যেকটা রক্ত ঝরিয়ে ছাড়বে। জিয়ান সরাসরি আন্টকে জানায় ভ্যালি মাস্টার খবর পেয়েছে সে এখনও বেঁচে আছে আর তাকে মারবারই প্ল্যানিং চলছে। আন্টও জানে না এই ভ্যালি মাস্টারটা ঠিক কে, তবে ওই গ্যাংয়ের সাথে আন্টেরও এক পুরনো শত্রুতা রয়েছে। রাতে শিয়াও ভ্যালি মাস্টারের কথা অমান্য করে জিয়ানের সাথে দেখা করতে আসে শহরে। এর মধ্যে গুপ্তঘাতক তার উপর অ্যাটাক করে বসে। আন্ট বুঝে যায় জিয়ান হয়তো বিপদে রয়েছে, তাই দ্রুত সাহায্য পাঠায়। লড়াইয়ের একটা সময় শিয়াওকে বাঁচাতে জিয়ান সামনে এলে সে গুরুতর আহত হয়ে যায়। চিঠি দেখে জিয়ান বুঝতে পারে এটা ভ্যালি মাস্টারের কাজ, তাকে মারবার প্ল্যান করেছিল। জিয়ান ভাবে একদিন সে গোটা ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করবে, তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবে কড়ায় গন্ডায়। শিয়াও জিয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। রাস্তায় ভার সামলাতে না পেরে জিয়ান গিয়ে পড়ে শিয়াওয়ের ওপর। জিয়ানকে নিয়ে শিয়াও পৌঁছয় ডাক্তারের বাড়ি। চিৎকার করে ডাক্তারকে ডাকতে শুরু করে। ডাক্তার বেরিয়ে এসে বিরক্ত হয়ে বলে, কাল এসো, আজ দেখব না। শিয়াও তাকে ভয় দেখায়, তবে ডক্টর বলেন, তোমার উচিত আমাকে রিকোয়েস্ট করা যাতে তোমার বন্ধুর প্রাণ বাঁচে। যদি আমাকে মেরেও ফেলো না, আমি ওকে হাতও লাগাবো না। শিয়াও হাঁটু মুড়ে বসে চিকিৎসকের সামনে আর রিকোয়েস্ট করে জিয়ানের প্রাণ বাঁচাবার জন্য। ডাক্তার এবার রাজি হয় জিয়ানের চিকিৎসা করতে। সারা রাত বসে থেকে শিয়াও তার খেয়াল রেখেছে। গত রাতের জন্য ধন্যবাদ দেয়, তবে জিয়ান বুঝতে পেরেছে ভ্যালি মাস্টার ইচ্ছে করে গত রাতে নিজেই গুপ্তঘাতক সেজে তার উপর অ্যাটাক করেছিল, কারণ ভ্যালি মাস্টার এখনও পুরোপুরি তাকে বিশ্বাস করতে পারেনি। আর এই ব্যাপারটা শিয়াও বুঝতে পেরেছে, তবে দুজনেই এই ব্যাপারটা লুকিয়ে যায়। খাওয়ার সময় আন্ট এবং ভ্যালি মাস্টার দুজনের থেকেই সিগন্যাল এলে দুজনেই এক বাহানা দিয়ে উঠে যায়। জিয়ান যায় আন্টের কাছে আর শিয়াও যায় বাবার কাছে। আন্ট পেছন থেকে ভ্যালি মাস্টারকে দেখতে পায়। অন্যদিকে ভ্যালি মাস্টার আর শিয়াও দেখে লি পরিবারের বেঁচে যাওয়া ছেলে মেনশনে ফিরছে। শিয়াও বলে কাল তার জন্য জিয়ান প্রায় মরতে বসেছিল। ভ্যালি মাস্টার বলে এখন সে পুরো শিওর জিয়ানকে বিশ্বাস করা যেতে পারে, তবে এখন তাদের লক্ষ্য লি পরিবারের ওই বেঁচে যাওয়া ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা। দূর থেকে এসব আন্ট আর জিয়ান দেখছে। জিয়ান অবাক হয়ে যায় এমন একটা মাস্টারপিস দেখে, একেবারে তার পুরনো ফেসের মতো। যদিও এটা একটা পুতুল, তবে সহজে তার পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আজ রাতেই ঘোস্ট ভ্যালির সবাইকে মরতে হবে। মিশনে যাওয়ার আগে জিয়ান বলে শিয়াওয়ের কোনো অপূর্ণ ইচ্ছা আছে কিনা, যদিও শিয়াও জানে না হয়তো এটাই তার জীবনের শেষ রাত। ভ্যালি মাস্টার এবং তার দলবল এসে পৌঁছায় লি ম্যানশনে। আন্ট এবং তার সেক্রেটারি জানালার ফাঁক থেকে নজর রাখছিল। ভ্যালি মাস্টারের ফেস দেখে আন্ট আঁতকে ওঠে আর নিজের চোখ সরিয়ে নেয়। সাথে সাথে অর্ডার দেয় প্ল্যান ক্যান্সেল করবার। সৈন্যরা সবাই সতর্ক হয়ে যায়। জিয়ান রুমে আসে আর ইশারা পেতে সেই পুতুলের মুন্ডপাত সেরে দেয়। এর মধ্যে বাইরে আন্টের সেক্রেটারি ভ্যালি মাস্টারের সাথে মিথ্যে লড়াইয়ের অভিনয় করে। ভ্যালি মাস্টার চেক করে দেখে যে জেনারেলের ছেলে মারা গেছে। এই খুশিতে শিয়াও আর লিডার সেলিব্রেট করছিল। লিডার বলে ওই ছেলেটা জেনারেল লিপুর ছেলে, লি ইয়ান। সবাই জানে জেনারেল লি দেশের ভালো চাইতো, তবে জেনারেল সৈন্যদলের বিশ্বস্ত সৈন্যদের মেরেছিল, তার জন্য কত সৈন্য মারা গেছে। আর লি ইয়ান যেহেতু জেনারেল লির ছেলে, তাই বাবার জন্য ওরও মৃত্যু উচিত। লি ফ্যামিলির সবার মৃত্যু উচিত। সেও চলে গেলে জিয়ান ভ্যালি মাস্টারকে খুন করার চেষ্টা করে, তবে আন্ট জিং তাকে দূর থেকে বারণ করে। আন্ট জিংয়ের মতে হয়তো বিষয়টা এত সহজ নয়, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। জিয়ান বলে কারণ যাই হোক, ওরা আমার পরিবারকে শেষ করেছে, এটাই কি বড় অপরাধ নয়? আন্ট বলে জিয়ান তুমি কি চাও না সত্যিটা জানতে? ওদেরও উচিত মৃত্যুর আগে নিজেদের ভুলটা জানা। আর কিছু সময় অপেক্ষা করো, আমি ইনভেস্টিগেশন করছি। আন্টের কথায় জিয়ান রাজি হয়। আন্ট ভ্যালি মাস্টারের সামনে গিয়ে একটা ছড়া কাটতে শুরু করে। ভ্যালি মাস্টারও পরের লাইনগুলো আউড়ে যায় চোখ বুজে। চোখ খুলতে আন্টকে সামনে দেখে পালাতে গেলে আন্ট তাকে থামায়। ভ্যালি মাস্টারের নাম ছানওয়াং, আন্ট জিংয়ের হাজব্যান্ড। আন্ট বলেন
20 বছর তিনি কষ্ট পেয়েছেন, নিজের ভাগ্যকে শুধু দোষারোপ করে এসেছেন। তিনি কখনো ভাবেননি তার স্বামী, যে কিনা একজন জেনারেল, সে আবার ঘোস্ট ভ্যালির মাস্টার হবে। ভ্যালি মাস্টার আন্টকে কিছু বলতে চায়, তবে নিজেকে সামলে সরে যান। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ফেরা আর সম্ভব নয়। শত্রুকে মারতে না পারার অপরাধে জিয়ান মেনশনে ফিরে আসে। বাবার সাথে হয়ে যাওয়া, পরিবারের সাথে হয়ে যাওয়া অপরাধের প্রতিশোধ তো সে নেবেই। কিছুক্ষণ পর শিয়াও লি মেনশনে এসে লি ইয়ানের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। যদিও লি ইয়ান নিজে কোনো অপরাধ করেনি, তবে সে জেনারেল লিপুর ছেলে, আর বাবার করা অপরাধের মূল্য ছেলেকেও চোকাতে হয়। শিয়াও বলে লি ইয়ানের আত্মা যদি রেগে থাকে তবে যেন শিয়াওয়ের কাছে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। জিয়ানের কোনো ক্ষতি যেন সে না করে, কারণ জিয়ান একেবারে নির্দোষ। জিয়ান এসব শুনে ভাবে বোকার দল। সেদিন বেশি দূর নয় যখন সে গোটা ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করবে। ঘোস্ট ভ্যালিতে আনন্দ উৎসব চলছে, এই আনন্দে যে জেনারেল লিপুর গোটা পরিবার অবশেষে ধ্বংস হলো। লিপুর মতো নিচু মানুষের সাথে এমনটাই হওয়া উচিত। জিয়ান শুধু ঘৃণার চোখে তাকিয়ে থাকে সবার দিকে। কতটা জঘন্য লাগে যখন তোমাকে প্রিয়জনের খুনির সাথে একই টেবিলে খেতে হয়। নাট বুঝতে পারে জিয়ান হয়তো মন খারাপ। মাতাল অবস্থায় জিয়ান নাটের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলে। এর মধ্যে ভ্যালির অন্য সৈন্যরাও একটা খড়ের মানুষ নিয়ে আসছে। এটাকে জেনারেল লিপুর পুতুল বানিয়ে তীরের পর তীর ছুটতে শুরু করে তার উপর। জিয়ানের রাগ আসমানে ওঠে। শিয়াওকে সরিয়ে অন্য সৈন্যদের মাঝখান থেকে বাবার পুতুলের দিকে তাকায়। হোক না ওটা পুতুল, শ্রদ্ধা থাকলেই হলো, তা খড় দিয়ে তৈরি হোক কিংবা মাটির। জিয়ান প্রবল কষ্টে একটা একটা করে তীর বের করে আনে বাবার পুতুল থেকে, আর সেটা নিয়ে চলে যায়। বনের রক্ত অনুসরণ করে শিয়াও তাকে খুঁজতে শুরু করছে। জিয়ান মাটি খুঁড়ছে ওই পুতুলটাকে দাফন করবার জন্য। শিয়াও তার সাথে হাত লাগায়। দুজনে মিলে ঘরের পুতুলটাকে মাটির নিচে রেখে সম্মান জানায়। জিয়ান বুঝতে পারে শিয়াও বাইরে থেকে খারাপ মনের লাগলেও ভেতর থেকে ভালো মনের মানুষ। পরদিন নাট মাউন্টেনে মাশরুম তুলছে। কাল জিয়ানের মন ভালো ছিল না, তাই সে জিয়ানের জন্য রান্না করবে। তবে কারোর এক ভয়ঙ্কর আর্তনাদ শুনে নাট সেদিকে যায়। এরপরেই সে উধাও। পড়ে থাকে মাশরুমের ঝুড়ি আর এক ধরনের ফুল। শিয়াও জিয়ানের জন্য পোশাক নিয়ে আসে। জিয়ান সেটা তার মুখের সামনে তুলে ধরতেই ভয়ে পিছিয়ে যায়, কারণ সে নিশ্চিত প্রায় 1 বছর আগে সেই ঢাকা মুখ মানুষটা শিয়াও ছিল। শিয়াও জিয়ানকে পোশাক পরতে হেল্প করে। জিয়ানের চোখ যায় সেই নেকড়ের দাঁতের ওপর। শিয়াও সেটা চেপে বলে সেটা আর জিয়ানকে ফিরিয়ে দিতে পারবে না। এই বলে সেটা সে লুকিয়ে ফেলে নিজের বুকে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে জানায় নাটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজার সময় শিয়াও জিয়ানকে মাউন্টেনের একটা বিশেষ জায়গায় যেতে বাধা দেয়। তবে জিয়ান জোর করে সেখানে গিয়ে দেখে একটা দীর্ঘ সমাধিক্ষেত্র। এর মধ্যে অ্যাসিস্ট্যান্টের ডাকে তারা ছুটে যায় আর গিয়ে দেখে সেই মৃত ব্যক্তি আর নাটের মাশরুমের ঝুড়ি। পাশে পড়ে আছে একটা ফুল। জিয়ান বুঝতে পারে তার জন্যেই নাট বিপদে পড়েছে। গতকাল মাতাল হয়ে নাটের সাথে সে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিল। সে তো জিয়ানকে দোষারোপ করতে থাকলে সেও তাকে জোরে একটা থাপ্পড় বসায়। তবে তখনই তার মাথায় যন্ত্রণা শুরু হয়। এমন যন্ত্রণা তার প্রায়ই হয়ে থাকে। সেতু যায় ডক্টর আনতে। জিয়ান শিয়াওয়ের মাথায় ম্যাসাজ করতে শুরু করে। শিয়াওয়ের ব্যথা কমে যায়। জিয়ান বলে তার বাবার এমনই একটা রোগ ছিল, হঠাৎ হঠাৎ মাথায় ব্যথা করত। তখন জিয়ান বাবার মাথাতে এমনভাবে ম্যাসাজ করে দিত। এখন তাদের লক্ষ্য নাটকে খুঁজে বের করা। জিয়ান আসে আন্টের কাছে। আন্ট শিয়াওকে ভেতরে আসতে বলে। তিনি শিয়াওকে দেখতে চান। শিয়াও ভেতরে এসে জামা কাপড় তুলে বসে আর আন্টের কাপ থেকে চা নিয়ে 2-4 ঘোট মেরে বলে, শোনো, আমি সরাসরি বলছি, আমার বোনকে খুঁজতে সাহায্য করো। আন্ট রেগে বলেন, এই বাঁদরটাকে কোন জঙ্গল থেকে খুঁজে এনেছ? কোনো ডিসিপ্লিন জানে না। আন্ট ভাবে এমন বাঁদর ছেলে ছানুয়াঙের হতেই পারে না। আসলে আন্ট দেখছিলেন তার হাজব্যান্ড আবার অন্য কোনো বিয়ে করে পরিবার তৈরি করেছে কিনা। জিয়ান শিয়াওকে বলে অমন খারাপ ব্যবহার না করে ভালোভাবে আন্টকে রিকোয়েস্ট করতে। একমাত্র আন্টই পারবে নাটকে খুঁজতে সাহায্য করতে। বাধ্য হয়ে শিয়ান হাঁটু মুড়ে বসে আর আন্টকে রিকোয়েস্ট করে যেন আন্ট নাটকে খুঁজে দেয়। আন্ট রাজি হয় আর জিয়ান সেই অদ্ভুত ফুল আন্টকে দেয়। আন্ট দেখায় তারও কাছে ঠিক এমনই একটা ফুল আছে। তার সেক্রেটারিও ওই ডেমনের হাতে পড়ে অনেক আহত হয়েছিলেন। অন্যদিকে নাচকে ঘিরে ধরেছে এক পাল পুরুষের দল, আর নাটকে টাচ করে দেখছিল তারা।
নাট ভয় পেয়ে দূরে সরে যায়। এমন সময় এক মহিলা এসে ছেলেগুলোকে বাইরে পাঠিয়ে দেয় আর নাটের দিকে এগিয়ে আসে। এটা বাই হুয়া ভিলা, আর এই মহিলার নাম ওয়ান। নাট বলে, আমি তোমায় জানি না, কেন এনেছো আমাকে? মহিলাটি বলে, ভয় পেও না, তুমি একলা মাউন্টেনে ঘুরছিলে, তোমার বিপদ হবে ভেবে আমি তোমার সাথে করে এনেছি, বুঝলে মিষ্টি মেয়ে? নাট বলে, ধন্যবাদ আমাকে নিয়ে আসাবার জন্য। শোনো না, এবার আমাকে যেতে দাও। মহিলাটি বলে, বাইরের পৃথিবী অনেক বিপজ্জনক, আজ থেকে এটাই তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে। অন্যদিকে মার্কেটের মেয়েদের মুখা। এই দুই পাগল ছাতি উঁচু করে পেছন বাঁকিয়ে চলছে। আন্ট বলেছিল, এই ফুল বাইহুয়া ভিলার, এখানকার মালিক এক ফুল যেমন, সে পুরুষদের ভীষণ পছন্দ করে। নাটকে বাঁচাতে গেলে তোমাদেরকে ওই ডেমনের কাছাকাছি যেতে হবে আর তাকে প্রেমে ফাঁসাতে হবে। যাই হোক, মেয়েগুলোর লোভী চোখ দেখে শিয়াও তো বেজায় লজ্জা পায়। জিয়ান তাকে চেপে ধরে, আরে যাও কোথায়, এত ভয় করো না, আমি তো আছি। ছাতি ফোলাও আর সোজা এগিয়ে চলো। তবে মেয়েগুলোর এমন ইশারায় শিয়াওয়ের সব দম বেরিয়ে যায়। জিয়ান বলে, নাটকে বাঁচাতে এমনটা করতেই হবে, এমন মেয়েদের মতো লজ্জা পেলে চলবে কিভাবে? তাদের চোখ চায় সেই ডেমনের ওপর। ওরা ওপরে যায় আর ইচ্ছে করে সেই ডেমনের সাথে ফ্লার্ট করতে শুরু করে। শিয়াও এমন অভিনয় করে যেন সে প্রথম দেখাতেই ওই সুন্দরীর প্রেমে পড়েছে। শিয়াওয়ের মতো সুন্দর পুরুষ দেখে যেমনি কি আর বসে থাকে? শিয়াও যেমনের বশে চলে যায়। যেমন বলে, আমার সাথে চলো। নেশার ঘরে শিয়াও রাজি হয়, সাথে জিয়ানো। যেমন তো একটার সাথে আর একটা ফ্রি পেয়ে ডবল খুশি। বাইহুয়া ভিলাতে ফিরে ডেমন তার রাসলীলা শুরু করেছে। বেচারা শিয়াও এক মনে ডেমনির পা টিপতে ব্যস্ত। হুঁশফিরতে শিয়াও লাফিয়ে ওঠে। ডেমনি শিয়াওয়ের উপর চড়ে বলে, কেমন লাগলো আমার উপহার? এমন সময় ডেমনির এক প্রেমিক এসে কাঁদতে শুরু করে। ডেমনি নাকি তাকে আর ভালোই বাসে না। ডেমন বলে, তুমি আর কোনো কাজের নও, এই বলে মটাক করে তার ঘাটটা ভেঙে দেয়। এমন পাগলপানা দেখে এই দুজন তো হতবাক। এবার ডেমনি শিয়াওকে বলে, শোনো প্রিয়, ভয় পেও না, চলো অন্য কিছু করা যাক। এরপর ডেমনি আরও কতগুলো পুরুষকে যোগ দিতে বলে তার সাথে। একেবারে গ্রুপ স্টাডি করা যাবে। শিয়াও ভয় পেয়ে বলে, আরে কাছে এসো না। শিয়াও বলে, দেখো ওদের ডেকো না, আমি চাই না ওদের সাথে তোমাকে ভাগ করতে, আমরা দুজনেই তো বেশ আছি। শিয়াওয়ের কথায় ডেমনি সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। জিয়ানো পালাতে গেলে ডেমনি বলে, তুমি কোথায় যাচ্ছ বাচ্চা? ব্যাস, দুই ভাইকে নিয়ে শুরু হয় জলকেলি। তবে দুজনে একসাথে ফেঁসে গেলে নাটকে খুঁজবে কিভাবে? তাই শিয়াও ডেমনির মাথা চিবিয়ে কোনো রকমে জিয়ানকে বাইরে পাঠিয়ে দেয় নাটের খোঁজে। জিয়ান বাইরে এসে নাটের খোঁজ শুরু করে। কয়েকটা সৈন্যের কথায় বুঝতে পারে নাট এখানেই আছে। তার নজর পড়ে একটা ছবির ওপর, ওই ডেমনের সাথে এক পুরুষের, পাশে প্রেমের কবিতা আর নিচে জেনারেল লিপুর নাম। জিয়ান বুঝতে পারে না এই ডেমনির সাথে তার বাবার ঠিক কী সম্পর্ক। অন্যদিকে ডেমনি শিয়াওয়ের সাথে কানামাছি খেলছে। শিয়াওয়ের একটাই উদ্দেশ্য, যতটা সম্ভব ডেমনকে ব্যস্ত রাখা। শিয়াওয়ের পর ডেমনি নিজের চোখ বাঁধে। শিয়াও ভাবে, হাই ঈশ্বর, প্লিজ সেভ মি। এই বুড়ি ডেমনির হাতে নিজের ভার্জিনিটি নষ্ট করতে চায় না। একটা সময় ডেমন তাকে চেপে ধরে। শিয়াওয়ের কাছে এসে তার চোখের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। এই চোখ দুটো তার ভীষণ চেনা। এই সুযোগে শিয়াও ছুট লাগায় আর ডেমনি স্ট্যাচুর মতো পুলে বসে থাকে। কোনো এক কষ্টে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। রুমে ফিরে শিয়াও বলে, যত দ্রুত সম্ভব নাটকে নিয়ে এখান থেকে পালাতে হবে। এই জায়গা মোটেও সুস্থ মানুষদের জন্য নয়। ওই বুড়ি ডেমনি আর একটু হলেই তাকে কাঁচা খেয়ে ফেলতো। আর হ্যাঁ, ওর থেকেও দূরে থাকবে, না হলে তুমিও বাদ পড়বে না। অন্যদিকে নাটকে ডেমন নিজের মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে। নাটকে দেখতে ঠিক তার মেয়ের মতো, এতটাই মিষ্টি আর ভালো মনের ছিল সে। যদিও ডেমন অনেক আগেই তার মেয়েকে হারিয়েছে। নাট বলে, আজ থেকে না হয় নাট তার মেয়ে হয়েই থাকবে। পরদিন শুরু হয় আরও এক রাসলীলা। সব পুরুষদের হাতে লাঠি দেওয়া হয়েছে। এটা এক ধরনের খেলা, যে হারবে তাকে মরতে হবে। জিয়ান আর শিয়াও খেলতে বাধ্য হয়। খেলার ফাঁকে শিয়াও বিষ ছুঁড়ে দেয় ডেমনের চায়ের কাপে। খেলা হেরে গেলে একজনকে সাথে সাথে খুন করা হয়, আর ডেমন সেই খুন খারাপি দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠে। তবে বেশি সময় যায় না, যেমন বিষাক্ত চা নিজের গলায় ঢালে। শিয়াওকে ডেকে নিজের কাছে বসায় সে, আর শ্যামলতার মতো গাছ বেয়ে ওঠা শুরু হয়ে যায়। এর মধ্যে বিষের প্রতিক্রিয়া শুরু হলে যেমনি বুঝে যায় এসব কাজ এই দুইজনের। শিয়াওয়ের গলা চেপে অ্যান্টিডোট চায় সে।
ভাইকে বাঁচাতে জিয়ান বাধ্য হয়ে অ্যান্টিডোট দেয়, যদিও এটাও এক ধরনের বিষ ছিল। ফুল যেমন বুঝতে পারে আর এই দুজনকে অ্যাটাক করে বসে। সময় মতো নাট এসে যেমনকে সরিয়ে নিয়ে যায়, তবে রুমে ফিরেই তার রক্ত বমি হতে শুরু করে। নাট বলে ওই দুজনকে যেন ডেমন ছেড়ে দেয়। নাটকে ওদের হয়ে কথা বলতে দেখে ডেমন তার গলা চেপে ধরে। নাট অনেক কষ্টে ডেমনকে মা বলে ডাকে। নাটের মুখে মা ডাক শুনে ডেমন নিজের হুঁশে আসে। রাতে নাট দাদাদের নিয়ে পালাতে গেলে ডেমন তাদের সামনে চলে আসে। বুঝে যায় এরা তাকে বোকা বানিয়েছে। প্ল্যান মতো প্রথমে এই ভ্যালিতে এসেছে নাটকে নিয়ে যেতে। নাট বলে সে সারা জীবন এই ভ্যালিতে থাকবে, বিনিময়ে তার 2 দাদাকে যেন যেতে দেওয়া হয়। ডেমন শর্ত রাখে, সে নাটের কথা শুনবে, এমনকি ভাইদেরও ছেড়ে দেবে, বিনিময়ে লিপু নামের এক জেনারেলকে যেন তারা খুন করে। শিয়াও বলে, আচ্ছা লিপু তোমার প্রেমিক নাকি? তবে শোনো, গত বছর নিউ ইয়ারের দিন লিপু সহ গোটা লি পরিবারকে খুন করা হয়েছে। অর্থাৎ লিপু এখন আনন্দে স্বর্গে বসে আছে। এটা শুনে ডেমন পাগলের মতো আচরণ শুরু করে। তার বিশ্বাস হয় না লিপু মারা গেছে। লিপু তাকে কথা দিয়েছিল সে ফিরে আসবে। ফ্লাওয়ার ডেমন কত বছর ধরে তার জন্যই ওয়েট করছে। ডেমন নাটকে বলে, জীবনে কখনো ভালোবেসো না। এই পৃথিবী ভালোবাসার দাম দিতে জানে না, শুধু কষ্ট দিতে জানে। পেছন থেকে শিয়াও যেমনের উপর অ্যাটাক করলে যেমন সতর্ক হয়ে যায় আর শিয়াওকে পাল্টা আঘাত করে এবং দুজনকে বন্দি বানায়। যেমন বলে, আমি তোমাদের মধ্যে একজনকেই ছাড়ব, তাই ঠিক করে নাও কে বাঁচতে চাও আর কে মরতে চাও। দুজনকে বসে থাকতে দেখে ডেমন তাদের হাতে শেকল পরিয়ে এক আজব জায়গায় বন্দি করে। যেমন বলে, যখন তোমরা ঠিক করতে পারছো না কে মরতে চাও আর কে বাঁচতে চাও, তাহলে সারা জীবন তোমরা একসাথে বন্দি হয়ে থাকো, আমৃত্যু পর্যন্ত। শিয়াও সুযোগ বুঝে ডেমনের গলায় শেকল টেনে ধরে। ডেমন শিয়াওয়ের হাতে কামড় তুলে জিয়ান একটা পাথর দিয়ে ডেমনের মাথায় আঘাত করে মেরে ফেলে। এইবার ওয়ান সত্যিই মারা গেছে। নিজেদের প্রাণ বাঁচাতে এটা তাকে করতেই হতো। অন্যদিকে নাট ঘোস্ট ভ্যালিতে ফিরে আসে আর ভ্যালি মাস্টারকে শিয়াও আর জিয়ানের ব্যাপারে সবটা জানায়। আসলে ওয়ান অনেক আগেই নাটকে একটা বক্স দিয়ে বাইহুয়া ভিলা থেকে চলে যেতে বলেছিল। সে জানতো তার মেয়ে অনেক আগেই মারা গেছে। মৃত মানুষ কখনো ফিরে আসে না। নাট ভ্যালি মাস্টারকে সেই বক্স দেয় যার ভেতরে ছিল একটা লকেট। ভ্যালি মাস্টার সেটা নিয়ে যায় আন্ট জিংয়ের কাছে। তবে আন্ট জিং কোনো মতেই ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে রাজি হয় না। তবে ভ্যালি মাস্টারকে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখে আন্ট পেছন থেকে তার মাথায় ছাতা ধরে। অন্যদিকে বাইহুয়াতে সেই গুপ্ত রুম থেকে শিয়াও আর জিয়ান বের হতে পারছিল না। তারপর ডেমনের কামড়ের বিষ শিয়াওকে কাবু করতে শুরু করেছে। জিয়ানের মধ্যে মৃত জেনারেলের ছেলেকে দেখতে পায় শিয়াও। জিয়ান তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। শিয়াও বলে সে যদি জীবিত বের হতে না পারে জিয়ান যেন নাটের খেয়াল রাখে। হয়তো নাট জিয়ানকে পছন্দ করে। জিয়ানের মনে পড়ে প্রথম থেকে শিয়াওয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। সে তো এটাই চেয়েছিল, গোটা ঘোস্ট বালিকে ধ্বংস করতে। কিন্তু ধীরে ধীরে শিয়াওয়ের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। শিয়াওয়ের এমন অবস্থা দেখে তার আর ভালো লাগছে না। জিয়ান বলে সে সব সময় শিয়াওয়ের বন্ধু হতে চায় আর তারা একসাথে বাঁচবে। এর মধ্যে শিয়াও জ্ঞান হারায়। জিয়ানের জ্ঞান ফেরে আন্টের ভিলাতে। ভ্যালি মাস্টার জানতে চায় জিয়ান এখন কেমন আছে। বাবাকে জিয়ানের জন্য চিন্তা করতে দেখে শিয়াওয়ের ড্রামা শুরু হয়েছে। তার নাকি ভীষণ লাগছে। ভ্যালি মাস্টার শিয়াওয়ের কান টেনে ধরে। আন্ট এসে তাদের শান্ত করে। এরা দুজন বুঝে যায় ভ্যালি মাস্টার আর আন্টের মধ্যে কিছু তো চলছে। রাতে শিয়াও খেয়াল করে জিয়ান তার পাশে নেই, এমনকি হাতের শেকল খোলা। শিয়াও দরজার ফাঁক থেকে জিয়ান আর আন্টের বলা কথোপকথন শুনতে পায়। আন্ট অনেক আগেই ওই লকের চাবি পেয়েছে, ইচ্ছে করে খোলেনি, এমনকি কোনো এক প্রতিশোধ নেওয়ার কথা চলছে তাদের মাঝে। জিয়ান আরও জানায় তার বাবার সাথে বাইহুয়া ভিলার ফ্লাওয়ার ডেমনের কী সম্পর্ক আছে। আন্ট যেন সেটা ইনভেস্টিগেশন করে। আন্ট জানায় যতদিন না সবটা সামনে আসছে জিয়ান যেন শিয়াও আর ভ্যালি মাস্টারকে এখানে আটকে রাখবার চেষ্টা করে। তাই জিয়ান হাতের লক আগের মতোই লাগিয়ে শুয়ে পড়ে। তবে কায়দা করে শিয়াও আন্টের থেকে সেই চাবি বের করে আনে আর নিজের হাতের লক খুলে আন্টকে অপমান করতে শুরু করে। নিশ্চয়ই আন্ট খারাপ কোনো মতলবে তাদের এই প্যালেসে থাকতে বাধ্য করছে। ব্যাস, ভ্যালি মাস্টার টেনে একটা চড় লাগায় শিয়াওকে। তখনকার মতো শিয়াও চলে গেলেও পরে সে আন্টকে একেবারে কিডন্যাপ করে ঘোস্ট ভ্যালিতে নিয়ে আসে। অন্যরা আন্টের হারিয়ে যাওয়ার খবর জিয়ানকে জানায়।
আর জিয়ান বুঝে যায় যে এটা শিয়াওয়েরই কাজ। জিয়ান শিয়াওকে বকা দেয় আন্টকে কিডন্যাপ করে আনবার জন্য। এই কথা ভ্যালি মাস্টার জানতে পারলে তিনি শিয়াওকে মারধর শুরু করেন। শিয়াও রাগ করে প্যালেস থেকে বেরিয়ে যায়। ভ্যালি মাস্টার আন্টের থেকে ক্ষমা চায় শিয়াওয়ের এমন খারাপ ব্যবহারের জন্য। জিয়ান শুনতে পায় ভ্যালি মাস্টার ছিলেন একজন ডেপুটি জেনারেল, এমনকি আন্টের হাজব্যান্ড। আন্ট জানতে চায় 20 বছর আগে যুদ্ধক্ষেত্রে এমন কি হয়েছিল যে তিনি আন্টকে ছেড়ে এই ঘোস্ট ভ্যালিতে এসে গা ঢাকা দিয়েছেন। ভ্যালি মাস্টার বাধ্য হয়ে আন্টকে সত্যিটা বলতে শুরু করেন। সে সময় শত্রু রাজ্যের সাথে যুদ্ধ চলছিল। সম্রাটের আদেশে কমান্ডার ছান উইশানের হয়ে সবাই যুদ্ধ করছে। তবে একটা সময় তাদের খাওয়ার ফুরিয়ে আসে। তখন শীতের সময়, গাছেও কোনো ফল নেই। পেট ভরাতে তাদের বরফ খেতে হয়েছিল। প্রায় 20 দিন পর সম্রাটের পাঠানো খাওয়ার এলো। তবে সম্রাট তো অনেক আগেই ত্রাণ পাঠিয়েছিল। আসলে জেনারেল লিপু ইচ্ছে করে দেরি করে ত্রাণ এনেছিল। ততদিনে বহু সৈন্য মারা গেছে। জেনারেল লিপুকে তখন কোনো শাস্তি দেওয়া হলো না, কারণ লিপুর ছেলে সবেমাত্র জন্ম নিয়েছে। এরপরেও লিপু শত্রু দলের সাথে হাত মিলিয়ে সব লয়াল সৈন্যদের মেরে ফেলে, যাতে পরবর্তীতে তার করা অন্যায় সবার সামনে না আসে। আন্ট বলে সেই ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখবে। ছান ওয়াং যদি সত্যিই নির্দোষ হয়ে থাকে, তবে আন্ট নিজেই এই ঘোস্ট ভ্যালিতে থাকা প্রত্যেকটা সৈন্যের সম্মান ফিরিয়ে দেবে। অন্যদিকে বাবার করা এত বড় অপরাধ শুনে জিয়ান ভেঙে পড়ে। শিয়াওয়ের সন্দেহ হয়। আন্টির প্যালেসে কান পেতে সে জানতে পারে জিয়ান লিপুর ছেলে। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই জিয়ান ঘোস্ট ভ্যালিতে এসেছে। এটা জেনে শিয়াও জিয়ানের কাছে আসে। শিয়াও জানায় তার বাবা ছিল কমান্ডার ছান উইশান, 20 বছর আগে যুদ্ধক্ষেত্রে যার মৃত্যু হয়েছে। আর সে জানে জিয়ানের আসল পরিচয়। সিথু এসে শিয়াও আর জিয়ানকে শান্ত করে। শিয়াও গলা থেকে নেকড়ের দাঁতের হাড় ছিঁড়ে ফেলে। আজ থেকে জিয়ানের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। জিয়ান যেন এই ভ্যালি থেকে চলে যায়। বন্ধু হওয়ার সুবাদে সে জিয়ানকে প্রাণে মারবে না। তবে জিয়ান বলে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত সেও ঘোস্ট বাড়ি ছেড়ে যাবে না, যতদিন না সে সত্যিটা জানতে পারছে। শিয়াওয়ের মাথায় যন্ত্রণা শুরু হলে নাট তাকে নিয়ে চলে যায়। ভ্যালি মাস্টার এসে শিয়াওকে বকা দেয় এমন পাগলামো করবার জন্য। যদিও শিয়াও কাউকে জানায়নি জিয়ানের আসল পরিচয়, তাই ভ্যালি মাস্টারও জানে না যে জিয়ান তারই শত্রু লিপুর ছেলে। ভ্যালির অন্য সৈন্যরাও জিয়ানকে মানতে শুরু করেছে। শিয়াও সবসময় রাগারাগি করতে থাকে, তবে জিয়ান ঠান্ডা মাথার মানুষ। তাই তারা ভ্যালি মাস্টারকে জানায় পরবর্তী ভ্যালি মাস্টার যেন জিয়ানকে করা হয়। শিয়াও ভাই হিসেবে জিয়ানের পাশেই থাকুক। ভ্যালি মাস্টারের কাছেও এই প্রস্তাবটা ভালো লাগে। পরদিন সভায় এই ব্যাপারটা জানানো হয় যে ভ্যালি মাস্টার জিয়ানকে নিজের ছেলের মর্যাদা দেবে, আর পরবর্তী ভ্যালি মাস্টার হবে জিয়ান। সবাই খুশি হলেও শিয়াও এসে ব্যাগটা দেয়। তার বাবা জেনারেল ছিল, তাই পরবর্তী ভ্যালি মাস্টারের আসন শিয়াওয়েরই পাওয়া উচিত, জিয়ানের নয়। সবাই ভাবে শিয়াও হয়তো জেলাস ফিল করছে জিয়ানকে নিয়ে, কারণ জিয়ান তার থেকে সিংহাসন কেড়ে নিচ্ছে। সেও বোঝায় সিংহাসনের প্রতি তার লোভ নেই, বরং জিয়ান এসেছে সবাইকে ধ্বংস করতে। নাট নিজের হাতে দাদার জন্য পোশাক তৈরি করেছে। কাল জিয়ানকে ভ্যালি মাস্টার নিজের ছেলে হিসেবে গ্রহণ করবে। এই উপলক্ষে এক অনুষ্ঠান আছে। শিয়াও নিজের থেকে জিয়ানের দেওয়া দাঁতটা নাটকে দিয়ে দেয়। সে জানে নাট জিয়ানকে পছন্দ করে। সেদিন রাগের মাথায় শিয়াও নিজের গলা থেকে ওটা ছিঁড়ে ফেললেও এরপরেই সে জঙ্গলে গিয়ে আবার সেটা কুড়িয়ে এনেছিল। নাট জিয়ানের জন্যেও একই রকম কাপড় তৈরি করেছে। পরদিন অনুষ্ঠান শুরু হয়। জিয়ান এখন থেকে ভ্যালি মাস্টারের পুত্র। এরপর হাত কেটে ব্লাড রিচুয়ালের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জিয়ান অনেক আগেই এই ওয়াইনগুলোতে বিষ মিশিয়েছিল। সবেমাত্র প্রত্যেকে ওয়াইনে চুমুক দিয়েছে কি এমন সময় শিয়াও পৌঁছে যায় আর সব ওয়াইন নষ্ট করে ফেলে। ততক্ষণে অল্প বিষ সবার শরীরে যাওয়ায় বিষক্রিয়া হতে শুরু করেছে এবং অসুস্থ হতে শুরু করেছে। শিয়াও আর জিয়ানের মধ্যে লড়াই শুরু হয়। যদিও অল্প বিষের জন্য অন্যদের প্রাণ বেঁচেছে, তবে ভ্যালি মাস্টার নিজেকে সামলে বাইরে বেরিয়ে আসে। আর জিয়ান আর শিয়াওকে শান্ত করবার চেষ্টা করতে গেলে তিনি দেখতে পান জিয়ানের মার্শাল আর্ট আর বুঝে যায় এটা লি ফ্যামিলির স্টাইল। দুইজনের লড়াই থামাতে নাট তাদের মাঝে চলে আসে আর শিয়াওয়ের তলোয়ার গিয়ে লাগে নাটের বুকে। নাট শিয়াওকে সেই নেকড়ের দাঁত ফিরিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দাদাদের মাঝে। লিজিয়ান জেনারেল লিপুর ছেলে। এটা জেনে ভ্যালি মাস্টার বুঝতে পারে জিয়ান বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই ঘোস্ট ভ্যালিতে এসেছিল। জিয়ান বলে সে জানে তার বাবা মোটেও খারাপ জেনারেল ছিলেন না। নিশ্চয়ই ভ্যালি মাস্টাররা তার বাবার নামে বদনাম ছড়াচ্ছে। এর মধ্যে আন্ট চলে আসে আর লিপুর বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ দেখায়।
কিভাবে লিপু শত্রুদের সাথে মিলে দেশের ক্ষতি করেছে, সৈন্যদের মেরেছে। অবশেষে সব প্রমাণ দেখবার পর জিয়ান হার মেনে নেয়, বুঝতে পারে সব শেষ, তার বাবাই ছিলেন দোষী। তাই লি পরিবারের সন্তান হয়ে সেও শাস্তি নেবে। জিয়ান আত্মহত্যা করতে গেলে শিয়াও তাকে আটকায়। মৃত সৈন্যদের সমাধির সামনে জিয়ানকে শাস্তি দেওয়া হচ্ছে। দূর থেকে আন্ট বিষয়টা দেখছে, আর জিয়ান নিঃশব্দে সব আঘাত সহ্য করে নেয়। বাবার করা অপরাধের শাস্তি ছেলে হিসেবে সেই শোধ করবে। ভ্যালি মাস্টারের চোখ যায় জিয়ানের পিঠের একটা পোড়া দাগের ওপর। 20 বছর আগের কিছু ঘটনা তার আবছা আবছা মনে পড়ে। শাস্তি শেষ হওয়ার পর আন্ট এবং ভ্যালি মাস্টার জিয়ানকে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনে। জিয়ান লিপুর ছেলে হলেও তারা জিয়ানকে ক্ষমা করে দেয়। ভ্যালি মাস্টার বলেন, লিপু যদি খারাপ না হতো তাহলে জিয়ান এবং শিয়াও দুজন অনেক ভালো ভাই হতে পারত। 20 বছর আগে যুদ্ধঘাঁটিতে লিপু এবং কমান্ডারের সন্তান জন্ম নেয় একই দিনে, অর্থাৎ শিয়াও আর জিয়ান একই ছাদের নিচে জন্ম নিয়েছিল। তার উপর তাদের মায়েরা ছিল আপন বোন। দুই বোনের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। লিপু স্ত্রী কিছু সময়ের জন্য তাঁবুর বাইরে যায়। এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ভয় পেয়ে বাচ্চারা কাঁদতে শুরু করলে ছানওয়াং আহত অবস্থায় তাঁবুতে আসে। তার ধাক্কায় জ্বলন্ত কয়লার টুকরো গিয়ে লাগে কমান্ডারের ছেলের পিঠে। ছানওয়াং জানায় কিভাবে লিপু ধোকা দিয়েছে, শত্রুরা তাদের উপর অ্যাটাক করেছে। ছানওয়াং কমান্ডারের ছেলের পোড়া পিঠ দেখে যুদ্ধের জন্য চলেছে। লিপুর ছেলে তখন কান্না করছিল। যতই হোক এটা তার বোনের সন্তান এই ভেবে কমান্ডারের স্ত্রী জেনারেল লিপুর ছেলেকে কোলে নিয়ে শান্ত করবার চেষ্টা করছিল, আর নিজের গলার চেনটা বাচ্চাটার হাতে ধরিয়ে বোধ মানাচ্ছে। এমন সময় একটা তীর এসে লাগে কমান্ডারের স্ত্রীর শরীরে। লিপুর ছেলেকে কোলে নিয়ে তিনি মারা যান, আর দূরে পড়ে থাকে তার নিজের ছেলে। আর ছানওয়াং সেই বাচ্চাটাকে জেনারেলের ছেলে ভেবে নিজের সাথে নিয়ে এসেছিল। যদিও ভ্যালি মাস্টার জানতো না সেদিন তিনি শত্রু ছেলেকে কুড়িয়ে এনেছিলেন নিজের সাথে। সেও সারা রাত তার পাশে বসে থাকে। তার মনে এতটুকু ক্ষোভ নেই যে জিয়ান তার বাবার খুনি। সে জিয়ানকে নিজের ভাইয়ের মতো দেখেছে। মৃত সৈন্যের উদ্দেশ্যে কাগজ পোড়ানোর সময় আন্টের হাতে আগুনের ছ্যাঁকা লাগে এবং পোড়া দাগ হয়ে যায়। তখনই ভ্যালি মাস্টারের মনে পড়ে 20 বছর আগে জেনারেলের ছেলের পিঠেও ঠিক এমন একটা পোড়া দাগ ছিল। তিনি বুঝতে পারেন তিনি কত বড় ভুল করেছেন। অন্যদিকে জিয়ান সিটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিয়াও আসে তার সাথে দেখা করতে। এদের দুজনের মধ্যেকার সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায়। তারা ঠিক করে বাবা যাই করুক তারা সব সময় বন্ধু এবং ভাই হয়ে থাকবে। এমন সময় ভ্যালি মাস্টার দৌড়তে দৌড়তে সেখানে পৌঁছায়, আর শিয়াওয়ের পিঠ চেক করে। না, কোনো পোড়া দাগ নেই, তবে জিয়ানের পিঠে আছে। আন্ট বলে, অর্থাৎ জিয়ান হলো কমান্ডারের আসল ছেলে, আর শিয়াও লিপুর ছেলে। সেও হতবাক। জন্মের পর সে যে মানুষটাকে বেশি ঘৃণা করে এসেছে সেটাই তার আপন বাবা হবে, এটা মেনে নেওয়া তার সহজ ছিল না। ভ্যালি মাস্টার, আন্ট, জিয়ান সবাই শিয়াওকে বোঝানোর চেষ্টা করে যে শিয়াওয়ের কাছে কোনো দোষ নেই। শিয়াও দৌড়ে ঘোস্ট ভ্যালি থেকে বেরিয়ে যায়। জিয়ান চারিদিকে খুঁজেও শিয়াওকে খুঁজে পায় না। এরপর থেকে শিয়াও আর ঘোস্ট ভ্যালিতে ফিরে যায়নি। তার কাছে সবকিছু যেন নিরর্থক মনে হচ্ছিল। জিয়ানও তার খোঁজ চালিয়ে যায়। এভাবে একদিন জিয়ান তাকে খুঁজে পায় লি ম্যানশনে। শিয়াও পালাতে গেলে জিয়ান তাকে আটকায় আর ঘোস্ট ভ্যালিতে ফিরে আনবার চেষ্টা করে। শিয়াও বলে সে নিজের হাতে লিপু অর্থাৎ তার বাবাকে, এমনকি তার গোটা ফ্যামিলিকে খুন করেছিল। এরপরেও সে বেঁচে থাকবে কিভাবে? অনেক বোঝানোর পরে শিয়াও রাজি হয় জিয়ানের সাথে ঘোস্ট ভ্যালিতে ফিরতে। দুজনে ফিরে আসে গুইগিউতে। জিয়ান বলে তাদের সম্পর্ক আগের মতোই থাকবে। শিয়াও হবে ঘোস্ট ভ্যালির প্রিন্স, আর জিয়ান হবে তার ছোট ভাই। শিয়াও বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমার বড় ভাই, তবে সব সময় তোমার খেয়াল রাখতে পারবো না আমি, তাই নিজের যত্ন নিতে শেখো। দুই ভাই ফেরার পথ ধরে। জিয়ান খানিক এগিয়ে যায়, তবে শিয়াও আর এগোয় না। তার পক্ষে ঘোস্ট ভ্যালিতে ফিরে যাওয়া সম্ভব নয়। যে হাতে নিজের পরিবারকে খুন করেছে সেই হাতে কিভাবে ভালো কাজ হতে পারে? ঘোস্ট ভ্যালির মতো এত সুন্দর জায়গা তার মতো শয়তানের জন্য নয়। শিয়াও ঝাঁপিয়ে পড়ে পাহাড়ের ওপর থেকে। এরপর কেটে যায় বহু বছর। জিয়ান এখনও শিয়াওয়ের খোঁজ চালিয়ে যায়। সবসময় সে শিয়াওকে মিস করে। শিয়াওয়েরই অপেক্ষায় থাকে সে, কারণ শিয়াওয়ের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। এমনও হতে পারে অত উঁচু থেকে পড়ায় দেহের সন্ধান নেই। জিয়ানকে দেশের জেনারেলের পদ দেওয়া হয়।
যুদ্ধে যাওয়ার আগে জিয়ান সেই পাহাড়ে আসে, যেখান থেকে শিয়াও আত্মহত্যা করেছিল। এমন সময় এক চেনা কণ্ঠের ডাকে জিয়ান পেছন ফিরে যায়। হয়তো এটা তারই আর এক কল্পনা মাত্র। এখানেই শেষ আর রিটার্ন মাস্টার। কেমন লাগলো জানাতে ভুলো না। সবশেষে একটাই কথা, হ্যাঁ আমি জানি আমার ভিডিও দিতে অনেক লেট হয়। আমি বলতে চাই যে আমি একজন সিনিয়র কলেজ স্টুডেন্ট, বুঝতেই পারছো সব দিক থেকেই প্রেশার, সামনেই কেরিয়ার, তারপর পড়াশোনা, সব কিছু সামলে উঠতেই একটু হিমশিম খেতে হয়। তাই প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখন বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাভ আ গুড ডে।